চিন্তা করেন বিশ্বকাপ ফাইনাল চলতেছে, গ্যালারিতে দর্শকরা অনেক আনন্দ উল্লাস করতেছে, পুরো পৃথিবী থেকে টিভির ভিতরে হাজার হাজার কোটি কোটি দর্শক পুরো উন্মোদনে মেতে আছে, এবং ঠিক সেই যে মাঠের ভিতর বিশ্বকাপটা হইতেছে না, সেই মাঠের থেকে 1 মাইলেরও কম দূরত্বে একটা টর্চার সেলের ভিতরে কিছু মানুষকে টর্চার করা হচ্ছে, এবং সেই টর্চার সেলে টর্চার করা মানুষগুলা পর্যন্ত স্টেডিয়াম থেকে আওয়াজ শুনতেছে, বুঝতে পারতেছে যে তাদের দেশের মধ্যে বিশ্বকাপ চলতেছে, বাট তাদের ভাগ্যটা একটু ডিফারেন্ট বাকি সবার থেকে। কারণ কি, তারা টর্চারের শিকার হচ্ছে। জিনিসটা শুনতে অবাক লাগে, তাই না? কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। 2026 সালের ঘটনা এটা বলতেছি না, এটা বরং 1978 সালে আর্জেন্টিনার ঘটনা, যেবার আর্জেন্টিনা বিশ্বকাপ আয়োজন করেছিল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিফা আর বিশ্বকাপের কিছু সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে অন্ধকার কিছু তথ্য, যেগুলো সাধারণত মানুষজন জানে না। এবং একটা দেশ বিশ্বকাপ আয়োজন করতে গেলে কি পরিমাণ প্রবলেমের মধ্যে দিয়ে যায়, যার ফলে আলটিমেটলি তারপর লাভও আসে না। মোস্ট অফ দ্য টাইম এমনও হয় যে দেশ দেউলিয়া পর্যন্ত হয়ে যায় একটা বিশ্বকাপ হোস্ট করতে গিয়ে। কিন্তু ফিফা সেটা নিয়ে কোনো মাথা ব্যথাই নেয় না। ফিফা বরঞ্চ প্রতিবারই তার লাভের টাকাটুকু নিয়ে বিদায় হয়ে যায়। হোস্ট যে করতেছে যে দেশটা, সেই দেশের কি অবস্থা সেটা নিয়ে বিন্দুমাত্র চিন্তা করে না। এবং একই সাথে 2022 সালে কাতারের আয়োজনকৃত বিশ্বকাপের জন্য যে প্রস্তুতি ছিল স্টেডিয়ামে, সেই স্টেডিয়ামগুলো প্রস্তুত করতে গিয়ে বহুত হাজার হাজার বাংলাদেশি পর্যন্ত মারা যায়। সেটা নিয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করবো। চলুন শুরু করা যায়। চলুন একটা সংখ্যা দিয়ে ভিডিওটার মূল ব্যাপারে চলে যাই। 2022 সালে কাতার যে বিশ্বকাপটা আয়োজন করছিল, সেই বিশ্বকাপের ভিতরে কিন্তু খরচ হয়েছিল $220 বিলিয়ন। এখন একটু আগেরকার যদি বিশ্বকাপগুলোর ঘটনা দেখি, 1930 সাল থেকে শুরু হয় উরুগুয়ের বিশ্বকাপ থেকে 2018 সালের রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত টোটাল খরচ হয় 55 থেকে $60 বিলিয়ন মাত্র। আর সেই কাতারই শুধুমাত্র 2022 সালের বিশ্বকাপ করতে খরচ করে ফেলে $220 বিলিয়ন, যেটা কিন্তু হিউজ ছিল। আগেরকার সব বিশ্বকাপে যত বিলিয়ন ডলার খরচ হয়েছে সব যোগ করলো তার থেকেও ডাবলেরও বেশি। আর ফিফার কথা যদি বলতে যাই, এই টুর্নামেন্ট আয়োজন করে ফিফার কিন্তু আর্নিং হয়েছিল $7.5 বিলিয়ন। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা কি জানেন, এই যে $7.5 বিলিয়ন ফিফার আয় হয়েছে, তার মধ্যে 1 পয়সাও স্বাগতিক দেশ কাতারকে দেওয়া হয়। এজ আ দর্শক আপনার মাথায় প্রশ্ন এটা আসতেই পারে যে যেখানে স্বাগতিক দেশ তেমন কোনো লাভই করতেছে না, প্রায় কাইন্ড অফ জিরো বলতে গেলে, তাই তারা কেন এত বিশাল পরিমাণ অর্থ শুধুমাত্র একটা টুর্নামেন্ট আয়োজনের জন্য খরচ করে? এবং এই যে স্বাগতিক দেশ যা বিনিয়োগ করে এবং এর বিনিময়ে সে যা ফেরত পায়, এই দুইয়ের মাঝে যে বিশাল পার্থক্যটা, সেটাই হচ্ছে মূলত বিশ্বকাপের পিছনের আসল গল্প। যদি কয়েকটা বড় বড় ঘটনা আপনার সামনে তুলে ধরি, তাইলে আপনি ইজিলি বুঝতে পারবেন। তার জন্য প্রথমেই চলে যাব যে আসলে খেলাটা শুরু হয় কিভাবে। প্রথমত কোনো একটা দেশ যদি বিশ্বকাপ আয়োজন করতে চায়, তাইলে প্রথমত ফিফা থেকে একটা এন্ট্রি ফি নিতে হবে, নিয়ে সেখানে অংশগ্রহণ করতে হবে বিডের জন্য, এবং যেই দেশটা সবচেয়ে বেশি পরিমাণে বিড পাবে সেই দেশটাই বিশ্বকাপ আয়োজন করবে। প্রথমত এখান থেকে খরচটা শুরু হয় এন্ট্রি ফি দিয়ে। স্টেডিয়ামের স্পেসিফিকেশন, ট্রান্সপোর্টেশন প্ল্যান, হোটেল ক্যাপাসিটি, এনভায়রনমেন্টাল প্ল্যান, সব দলের জন্য ট্রেনিং ফ্যাসিলিটি, নিখুঁত সিকিউরিটি প্ল্যান, সবকিছু মিলিয়ে একটা সম্পূর্ণ বিড বুকও তৈরি করতে হয়। এই সবকিছুর পূর্ণাঙ্গ বিস্তারিত ব্যাখ্যা দিয়ে একটা বিড বুক পর্যন্ত তৈরি করতে হয়, যেটা একটা দেশের তৈরি করতে প্রায় বছরের পর বছর লেগে যায়। 2018 সালের বিশ্বকাপ যাতে ইংল্যান্ডে হয়, তার জন্য ইংল্যান্ড শক্ত একটা বিড বুক তৈরি করেছিল, যার পিছনে টোটাল খরচ হয়েছিল $2 কোটি। কিন্তু ভোটের বেলা দেখা যায় ইংল্যান্ড পেয়েছে মাত্র 2টা ভোট। তখনই অনেকের সন্দেহ আসে যে কি কেন এরকম এত ভালো একটা বিড বুক তৈরি করার পরেও ইংল্যান্ড সবচেয়ে কম ভোট পেল। এবং তখনই অনেকের মনে সন্দেহ আসে হয়তো বা ভোট দেওয়ার পিছনে ছিল কোনো দুর্নীতির কারবার। যাই হোক, ভোট দেওয়ার পিছনে দুর্নীতির ব্যাপারটা নিয়ে একটু পরেই আসবো। খরচের কথাই যেহেতু বলতেছি, প্রথমত যেহেতু এন্ট্রি ফি হিসাবে একটা খরচ হয়, এরপরেই সাইন করতে হবে হোস্ট কান্ট্রি এগ্রিমেন্ট। এই বাজেটের সবচেয়ে বড় অংশটাই যে স্টেডিয়াম। ফিফার নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বের জন্য স্টেডিয়াম ক্যাপাসিটি অন্তত 40,000, কোয়ার্টার ফাইনালের জন্য 60,000, ফাইনালের জন্য অন্তত 80,000 হতে হবে। আর স্টেডিয়াম হতে হবে একবারই নিট এন্ড ক্লিন। স্টেডিয়ামের ভিতরে যদি কোনো ব্র্যান্ডও থাকে, সে ব্র্যান্ডের লোগো হতে শুরু করে সবকিছু ঢেকে দিতে হবে। এমনকি বর্তমানে যে 2026 সালে ফিফা বিশ্বকাপ হচ্ছে, যেই সব স্টেডিয়ামের নাম কোনো একটা ব্র্যান্ডের উপর ভিত্তি করে তৈরি করা, সেই সব স্টেডিয়ামের নামগুলো কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে, যেমন কি লুইস স্টেডিয়াম, AT&T স্টেডিয়াম, মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়াম। এই সব নামগুলো ঢেকে কিন্তু রীতিমতো স্টেডিয়ামের নামটাই পাল্টে ফেলা হয়েছে। কারণ কি, এই সব ব্র্যান্ড ফিফার স্পন্সর ব্র্যান্ডের মধ্যে কিন্তু তাদের নাম টানে। এই কারণে মূলত স্টেডিয়ামগুলোর নাম সাময়িক সময়ের জন্য শহরের নামে রূপান্তর করা হয়েছে। টুর্নামেন্ট চলাকালীন ফিফা ও তাদের পুরো ইকোসিস্টেম, স্পন্সর, ব্রডকাস্ট, ঠিকাদার সবাই আয়োজক দেশে 100% ট্যাক্স মওকুফ পায়। শহরগুলোতে নিজেদের ফান্ড খরচ করে ক্লিন জোন বানাতে হয়, যেখানে ফিফার অফিসিয়াল স্পন্সর ছাড়া আর কোনো ব্র্যান্ডই কোনো কিছু বিক্রিও করতে পারে। এখন চলে আসবো একটু আগে
আগে যে কথাটা বলছিলাম না যে ভোটের ভিতরে হয়তোবা কোনো একটা দুর্নীতি আছে সেটা নিয়ে সন্দেহ, সেই জিনিসটা নিয়ে একটু ডিটেইলসে কথা বলবো। 2015 সালে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিসের চার্জশিটে ফিফার 14 জন হাই প্রোফাইল কর্মকর্তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর ব্যাপার উঠে আসে এবং জালিয়াতির অভিযোগও আনা হয়। পরে দ্য গার্ডিয়ানের একটা বিশ্লেষণে দেখা যায় 2010 সালে ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফার 22 জন কর্মকর্তার মধ্যে 16 জন কর্মকর্তাই কোনো না কোনো ভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিল এবং সেই ভোটাভুটিতে কিন্তু নির্ধারিত হয়েছিল 2018 এবং 2022 সালে কে ফিফা টুর্নামেন্ট আয়োজন করবে। মানে আপনার যদি পর্যাপ্ত টাকা থাকে আপনি চাইলে একটা বিশ্বকাপ কিনে নিতে পারেন এবং কিনে নেওয়ার পর সেটাকে নিজের স্বার্থে ব্যবহারও করতে পারেন। আর একটা বিশ্বকাপকে নিজের স্বার্থে ব্যবহারের সবচেয়ে ভয়ানক ঘটনাটাই ঘটে 1978 সালে আর্জেন্টিনার বিশ্বকাপ আয়োজনের মধ্য দিয়ে। 1966 সালে নির্ধারিত হয়েছিল 1978 সালের বিশ্বকাপ হবে আর্জেন্টিনা, কিন্তু 1976 সালে জেনারেল রাফায়েল ভিদেলা এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বসে এবং বিশ্বকাপ আয়োজনের এই দায়িত্বটা এসে পড়ে এই মিলিটারি জান্তার হাতে। আর তারা খুব ভালোভাবেই বুঝেছিল এই বিশ্বকাপ তাদের জন্য কতটা কাজে আসতে পারে। জান্তা সরকার তখন দেশ জুড়ে চালাচ্ছিল ডার্টি ওয়ার, অর্থাৎ সরকার বিরোধী ছাত্র, গণমাধ্যম, শ্রমিক নেতাদেরকে গুম করাটাই ছিল তাদের মূল উদ্দেশ্য। এবং বলা হয়ে থাকে ওই সময়ের ভিতরে যখন জান্তা সরকারের হাতে ক্ষমতা ছিল টোটাল 30,000-এরও বেশি মানুষ গুম হয়ে যায়। এবং এই খবরটাই শুধুমাত্র দেশের ভিতরেই ছিল তা না, পুরো পৃথিবী কিন্তু এই খবরটা জেনে ফেলছে। এবং এই কারণে কিন্তু অনেক বড় বড় মানবাধিকার সংস্থা এই টুর্নামেন্টটা এখানে বয়কট করার কথা বলছিল। কিন্তু জান্তা সরকার তখনই মাথায় আসে যে এই বিশ্বকাপটাকে যদি আমরা চাই অনেক সফলভাবে যদি আয়োজন করতে পারি তাহলে আমাদের ইমেজটা এবং রেপুটেশনটা বিশ্ব দরবারে অনেক ভালো মতো ফুটে উঠবে। এবং সেই জন্যই তারা টোটাল খরচ করেছিল $520 মিলিয়ন, যেটা সেই সময় আর্জেন্টিনার বাজেটের 10% ছিল। আর এখানে সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা যেটা আমরা ভিডিও শুরুতে বলেছি, টুর্নামেন্টের মূল ভেন্যু এল মনুমেন্টাল স্টেডিয়াম থেকে 1 মাইলেরও কম দূরত্বে ইসমা নেভি মেকানিক স্কুল নামে একটি স্কুল ছিল, যেটা মূলত জান্তা সরকারের টর্চার সেল হিসেবে তখন পরিচিত ছিল। যারা পরে জানিয়েছিলেন টর্চার সেলের ভিতর থেকেও তার স্টেডিয়ামে দর্শকদের চিৎকার শুনতে পেতেন। স্টেডিয়ামে যখন উৎসব চলছে ঠিক তখনই তার পাশেরই একটি স্কুলের ভিতরে শত হাজার হাজার মানুষকে টর্চার করা হচ্ছে। জিনিসটা দেখতে কতটা বর্বর মনে হয়। তবু জান্তা সরকার তখন কোনো না কোনো ভাবে মিডিয়াকে এমন ভাবে বিশ্বকাপের ভিতরে ফোকাসে রেখেছিল যার কারণে মিডিয়ার নজর পুরোপুরি এই টর্চার হওয়া মানুষগুলো থেকে সরে যায়। শেষ ম্যাচে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। ট্রফি দেওয়ার পোডিয়ামে দাঁড়ালেন জেনারেল ভিদেলা। পরিকল্পনা মাফিক প্রোপাগান্ডা তখন কিন্তু বেশ ভালোই চলছিল। কিন্তু এই যে $520 মিলিয়ন, যেটা কিন্তু প্রায় বলতে গেলে আর্জেন্টিনার তখনকার বাজেটের 10% ছিল, সেটা যেহেতু একটা বিশ্বকাপ আয়োজনের পিছনে খরচ করে ফেলেছে, এর বড় একটা ধাক্কা আসে পরবর্তী সময়। বাজেট ঘাটতি মেটাতে সরকার দেদারসে টাকা ছাপাতে শুরু করে এবং 1979 সালে মূল্যস্ফীতি গিয়ে দাঁড়ায় 176%। দেশ জুড়ে অর্থনৈতিক বিপর্যয় জান্তা সরকারের জনপ্রিয়তা যখন তলানিতে, তখন আবার পাবলিক সেন্টিমেন্টাল কাজে লাগানোর জন্য তারা 1982 সালে ব্রিটিশ শাসিত ফকল্যান্ড দ্বীপে আক্রমণ করে বসে। সেই যুদ্ধে তারা শোচনীয়ভাবে হারে। অবশেষে জান্তা সরকারের পতন হয় এবং 1983 সালে আর্জেন্টিনায় পুনরায় গণতন্ত্র ফিরে আসে। এই যে একটু আগে বললাম আর্জেন্টিনার এই জান্তা সরকার ব্রিটিশ শাসিত ফকল্যান্ড দ্বীপে আক্রমণ করে বসে, সেই আক্রমণটা কিন্তু ছিল খুব ভয়াবহ এবং এই যুদ্ধের ভিতরে উভয় দেশের অনেক মানুষে মারা যায়। এটা নিয়েও কিন্তু একটা ভিডিও বানানোর আমার প্ল্যান আছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন। কারণ কি, মূল ভিডিও যত মানুষ দেখে তার থেকে কিন্তু 20%-এরও কম মানুষ সাবস্ক্রাইবার হয়ে থাকে। সো আপনারা যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এবং এটাই বিশ্বকাপের সবচেয়ে খারাপ হতে যদি আপনি ভেবে থাকেন তাহলে দুঃখজনক ভাবে আমি বলবো না, এর থেকেও বড় খারাপ ঘটনা এখনো আছে। 2010 সালে দক্ষিণ আফ্রিকা অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ, আফ্রিকার মাটিতে এটাই ছিল প্রথম বিশ্বকাপ। আজও এটাকে ধরা হয় ইতিহাসের সবচেয়ে আয়োজনগুলোর মধ্যে একটি। কিন্তু অর্থনৈতিক হিসাব যদি আপনাকে আমি এখন এই ভিডিওতে দেখাতে চাই, আপনি কিন্তু দেখবেন পুরোপুরি হবে একটা উল্টো চিত্র। সেই সময় দক্ষিণ আফ্রিকার খরচ হয়েছিল প্রায় $4 থেকে $6 বিলিয়ন। সরকারের আশা ছিল 55 বিলিয়ন র্যান্ডের অর্থনৈতিক রিটার্ন আর কয়েক লাখ মানুষের কর্মসংস্থান হবে। কিন্তু ইভেন্ট শেষে দেখা গেল লাভ হয়েছে খুবই কম। অর্থনৈতিকবিদরা সবচেয়ে বেশি জোর দিয়েছেন অপরচুনিটি কস্টের দিকে। ফিফার স্ট্যান্ডার্ড মিটাতে স্টেডিয়াম আর ইনফ্রাস্ট্রাকচারে যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে সেই টাকাটা প্রিন্ট করে আনা হয়নি, বরং সেটা এসেছে কিন্তু গ্রামীণ শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা, দরিদ্র জনগোষ্ঠীর আবাসন প্রকল্পের ফান্ড থেকে। টুর্নামেন্ট শেষে দক্ষিণ আফ্রিকা দাঁড়িয়ে রইল অনেক বড় বড় দানবাকৃতির স্টেডিয়াম, যেগুলো কিন্তু আলটিমেটলি কোনো কাজেই আসছিল না। এমন কোনো একটা বড় ইনফ্রাস্ট্রাকচার যদি কাজে না আসে সেটাকে সাধারণত হোয়াইট এলিফেন্ট বলা হয়। দেখা যাচ্ছিল সাউথ আফ্রিকাতে কয়েকটা বিশাল দানবাকার হোয়াইট এলিফেন্ট দাঁড়িয়ে আছে, যে ইনফ্রাস্ট্রাকচার থেকে কোনো আয় তো আসছেই না, বরং সেটা রক্ষণাবেক্ষণের জন্য উল্টা নিজের পকেট থেকে সরকারের টাকা দেওয়া লাগতেছে। কিন্তু ফিফা এটা নিয়ে ভোটও চিন্তা করে নাই। ফিফা ঠিকই তার লাভ পকেটে পুরে চলে গিয়েছে, দিন শেষে ধরা খেয়েছে
দক্ষিণ আফ্রিকার মতো একটি দেশ। বিপদের কথাই যখন বলতে যাচ্ছি, তখন দক্ষিণ আফ্রিকার থেকেও বড় বিপদে পড়েছে কিন্তু ব্রাজিল ২০১৪ সালে বিশ্বকাপ আয়োজন করে। আপনি একটাবার ব্রাজিলিয়ান ফুটবলার লেজেন্ডের কথা ভাবেন, প্রথমে কিন্তু আপনার মাথায় আসবে রোনাল্ডো, রোমারিও, আদ্রিয়ানো, রোনালদিনহো। এদের সবাই কিন্তু উঠে এসেছে ফাভেলা বা ওয়ার্কিং ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে। ২০১৪ সালের বিশ্বকাপের সময় সবচেয়ে অবাক করা এবং দুঃখজনক ঘটনাটা কি জানেন? এই যে ফাভেলাগুলোকে ১০ ফিট উঁচু দেয়াল দিয়ে ঢেকে দেওয়া হয় বাইরের দুনিয়া থেকে আলাদা করে রাখার জন্য, যাতে করে বাইরের দুনিয়া বুঝতে না পারে যে ব্রাজিলের অনেক গরিব এবং অনেক খারাপ বস্তিও আছে। এখন সবচেয়ে বড় কথা যেটা, যেই সব ওয়ার্কিং ক্লাস সোসাইটি থেকে বড় বড় ফুটবল লেজেন্ডরা উঠে এসেছে, সে ওয়ার্কিং ক্লাস পিপল এবং সোসাইটিকে বাইরের বিশ্ব থেকে ঢাকার জন্য এত বড় বড় ১০ ফিট উঁচু দেয়াল তৈরি করা হয়েছে, যার জন্য ব্রাজিলিয়ান মানুষজন খুব পরিমাণে রেগে যায়। ২০১৩ সালে যখন পাবলিক বাসের ভাড়া ২০ পয়সা বাড়ানোর ঘোষণা আসে, কয়েক সপ্তাহের মধ্যেই প্রধান শহরের রাস্তায় নেমে আসে লাখ লাখ মানুষ। তাদের প্লে কার্ডে লেখা ছিল যে কোনো বিশ্বকাপ আয়োজন হতে দেওয়া যাবে না, এবং তাদের কথাই কিন্তু লজিকও ছিল। কারণ আপনি একটাবার চিন্তা করে দেখেন, যেই দেশ বিশ্বকাপের পিছনে $১৫ বিলিয়ন খরচ করবে, সেই দেশে নিজের অবস্থা ঠিক না, পাবলিক হাসপাতালে ঠিকমতো সাপ্লাই ছিল, স্কুলে ফান্ডিং না ছিল, ট্রান্সপোর্ট সিস্টেমের অবস্থা ছিল ভাঙ্গা, আর সরকার পুরোপুরি টাকা ঢালতেছে শুধুমাত্র বিশ্বকাপ আয়োজনের পিছনে। ব্রাজিলের একটি স্টেডিয়াম বানাতে খরচ হয়েছে $৯০০ মিলিয়ন। বিশ্বকাপের পরে এটি পাবলিক বাসের ডিপো হিসেবে ব্যবহার করা হয়েছিল, এবং সেই বিশ্বকাপের ১২টা ভেন্যুর মধ্যে ৯টাকেই এখন হোয়াইট এলিফ্যান্ট হিসেবে ধরা হয়। তো আপনি একটাবার চিন্তা করে দেখেন, বেশিরভাগ সময় যদি এইরকম ঘটনাই আমরা দেখে আসি যে কি আয়োজক দেশের কোনো লাভই হয় না, তাহলে লাভটা আসলে হয় কার? ফিফা এবং ফিফাতে যেসব ব্র্যান্ড স্পন্সর করছে তারা, একই সাথে ইনফ্রাস্ট্রাকচার ফার্মগুলা। ফিফা সবসময় লাভ করে এবং আয়োজক দেশ সরকার প্রায় মোস্ট অফ দ্য টাইমই লাভের মুখী দেখেন। এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে যে কাতার তাইলে $২২০ বিলিয়ন কিভাবে খরচ করে ফেললো, এবং তাদের কি তাইলে অনেক ভয়ঙ্কর সিচুয়েশন হয় নাই? এখানে ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশগুলো আরো কম ইনভেস্ট করেও অনেক বড় ভয়ঙ্কর প্রবলেমের সম্মুখীন হয়েছিল? উত্তর হলো না। কারণ কি, কাতার ২০১০ সালে ঠিকই বুঝতে পেরেছিল আগের ঘটনাগুলো দেখে যে যদি আমরা বিশ্বকাপ আয়োজন করি আমাদের লাভের মুখ দেখা পসিবলই। তাও তারা $২২০ বিলিয়ন কেন খরচ করে? কারণ কি, তাদের লক্ষ্যই ছিল না এখান থেকে উপার্জন করা। কারণ কাতারকে কিন্তু আমরা সাধারণত একটা তেল প্রধান দেশ হিসেবে চিনি, এবং তারা চাচ্ছিল তাদের এই ইমেজটা পুরো বিশ্বে পাল্টাতে। এবং কাতার একটা তেল প্রধান দেশ হিসেবে নিজের ইমেজ থেকে সরে এসে একটা টুরিস্ট দেশ হিসেবে নিজের পরিচয় করানোর জন্য মূলত এত $1 বিলিয়ন খরচ করেছে শুধুমাত্র একটা বিশ্বকাপ আয়োজনের জন্য। এবং সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানেন? কাতারের উপর আগেও অনেক মানবাধিকার সংস্থার আরোপ ছিল দেখি তাদের এখানে তেল উত্তোলনের সময় অনেক মানুষ মারা যায়। এবং ২০২২ সালে যখন বিশ্বকাপ আয়োজনের জন্য স্টেডিয়াম তৈরি করা হচ্ছিল, তখন কিন্তু এই ব্যাপারটা আরো ভয়াবহ আকার ধারণ করে। ৩০ লাখ মানুষের একটা দেশে $২২০ বিলিয়ন বিশাল অবকাঠামো বানাতে প্রায় ২০ লাখ প্রবাসী শ্রমিককে নিয়ে আসা হয়েছিল কাতারে। এবং ২০২১ সালে দ্য গার্ডিয়ান একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে ২০১১ এবং ২০২০ সালের মধ্যে দক্ষিণ এশিয়া থেকে যাওয়া ৬৫০০-এরও বেশি প্রবাসী কাতারে মারা যায়, যার মধ্যে বাংলাদেশি সংখ্যাও কিন্তু ছিল অনেক বেশি। তো বড় একটা সমালোচনার পরও ২০২২ সালে কাতার হয়ে গিয়েছিল বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টিং ইভেন্টের আয়োজক। বৈশ্বিক মিডিয়ার উপস্থিতি, দোহায় তৈরি হওয়া ডিপ্লোম্যাটিক নেটওয়ার্ক, সফট পাওয়ার আর ন্যারেটিভ শিফট, এটাই কাতার আসলে খুঁজছিল। তাতে বাই প্রোডাক্ট হিসেবে পাওয়া গেল ট্যুরিজম এবং পজিটিভ ব্র্যান্ডিং। এক কথায় বলতে গেলে বিশাল একটা শো অফ। এবং এই শো অফ করার জন্যই কাতার $২২০ বিলিয়ন খরচ করতো দ্বিতীয়বার চিন্তা করে। কিন্তু সময়ের সাথে সাথে ফিফাকে নিয়ে যখন এই সমালোচনার ঝড় বাড়তে থাকে, তখন ফিফা তাদের স্ট্র্যাটেজি একটু চেঞ্জ করে ফেলে। তারা নিজেদেরকে রিব্র্যান্ডিং করতেছে বলে বোঝাচ্ছে, যার কারণে আগে যে কর্মকর্তাগুলো দুর্নীতির সাথে যুক্ত ছিল তাদেরকে সরিয়ে ফেলে এখন একটা ক্লিন বিডের ব্যবস্থা হয়, সেটাই তারা দাবি করে। এবং একই সাথে অনেক দেশে, যে একটু আগে বললাম না যে হোয়াইট এলিফ্যান্টের ব্যাপারটা, যে ইনফ্রাস্ট্রাকচার গুলো দাঁড়ায় আছে কোনো কাজে আসতেছে না, এই সমালোচনার যখন সম্মুখীন হতে শুরু করে তারা একটা ডিসিশন এখন নেয় যে তারা এখন শুধুমাত্র ওই দেশগুলোকে বিশ্বকাপ আয়োজন করতে দিবে যাদের অলরেডি এরকম বড় বড় স্টেডিয়াম বানানো আছে, দেশ কোনো ক্ষতির সম্মুখীন হবে না। এবং তারা এখন এটাও চাচ্ছে যে বিশ্বকাপকে প্রতিবারই আগের বিশ্বকাপের তুলনায় বড় পরিসরে নেওয়ার জন্য, যার কারণে দল সংখ্যা কিন্তু প্রতি বিশ্বকাপে বেড়েই চলছে। এবং ২০২৬ সালের এই বিশ্বকাপটা কিন্তু বলতে গেলে সবচেয়ে বড় বিশ্বকাপ হিসেবে গণ্য হচ্ছে, যেখানে সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করছে, সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, সবচেয়ে বেশি স্টেডিয়াম আছে, এবং সবচেয়ে বেশি দেশও একই সাথে এই বিশ্বকাপটাকে আয়োজন করছে। তবুও বিশ্বকাপকে মানুষের খেলাই বলা হয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপও দেখেছে ৫০০ কোটি মানুষ, কোটি কোটি মানুষ এখনো ফুটবল ভালোবাসে। এবং ফুটবলের এই ভ্যালুটাকে এবং এই ভালোবাসাটা কি ফিফা চায় সবসময় বিক্রি করে নিজের পকেট ভারী করতে, এবং এই ইমোশনটাকে বিক্রি করে ফিফা কিন্তু প্রতিবার সফল হয়ে ওঠে। আপনার কি মনে হয়, ফিফার যে বিশ্বকাপ আয়োজন হয় প্রতি ৪ বছর পর পর, এটা কি আসলে বিশ্বেরই কোনো খেলা বা ফুটবলেরই কোনো একটা বড় উৎসব, নাকি ৪ বছর পর পর কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান এবং সরকারের একটা ব্যবসার টুল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে? আপনার কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং একই সাথে ভিডিও ভালো থাকলে লাইক দিবেন, এবং আপনার ফ্রেন্ড যারা কিন্তু ফুটবল প্রেমী এবং এই ফুটবলের নানা অজানা ঘটনাগুলো জানতে চায়
তাদের সাথে শেয়ার করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে কয়েকদিনের মধ্যেই। আল্লাহ হাফেজ।